আমরা এই ২ দিনে গত দুটো ক্লাসে থার্ড ইয়ার ভ্যালু তোমার সাথে ব্যান্ড করে টার্গেট হিসেবে এরকম দুটো ক্লাস করেছি। একটা ছিল টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড। তাহলে এ এন্ড টি এটি থার্ড ইয়ার ভ্যালু তোমার ট্যাবলেটস এটি মনে মনে রাখবে এই মনে রাখবে না। আর হঠাৎ করে মানে টার্গেট জিনিস করলে থার্ড ইয়ার না 50 ইয়ার মানে এই যে কনফিউশন আসবে তখন আমার মনে থাকতে চায় না। চেষ্টা করবো তোমরা হিন্টস দিয়ে নিজেকে মনে রাখার জন্য না। তাহলে আমাদের গ্লাইকোসাইড এবং টেট্রাসাইক্লিন থার্ড ইয়ার ভ্যালু তোমার আজকে যেগুলো করবো করার চেষ্টা করবো সেগুলো সবাই হচ্ছে 50 ইয়ার ভ্যালু তোমার সাবজেক্টের সাথে ম্যাচ করে। আমরা গত ক্লাসে আমরা গ্লাইকোসাইড করেছিলাম এবং বলেছিলাম যে আসাদ 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 আমরা বলেছিলাম যে বিটা লাইকোম অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা শুরু করেছি তখন আমরা দেখেছি যে তাদের গ্রাম পজিটিভ কভারেজ ভালো ছিল। আস্তে আস্তে আমরা গ্রাম নেগেটিভ কভারেজ বাড়ানোর চেষ্টা করেছি এরকম কিছু না, কিন্তু গ্রাম নেগেটিভ কভারেজের জন্যই স্পেশালি আবিষ্কার করা হচ্ছিল আমাদের এটা আজকের ক্লাসের ম্যাক্সিমাম হবে গ্রাম পজিটিভ কভারেজ পাওয়ার জন্য। কারণ কি আমরা বাই দিস টাইম নিশ্চয়ই বুঝে গিয়েছি যে সবাই আসলে ব্রড স্পেকট্রাম না, সবাই তো ব্রড স্পেকট্রাম হতে পারে না, সবার স্ট্রাকচার ইয়ের জন্য বাইন্ডিংস এর জন্য বলো আর যে কোনো কারণেই বলো তারা আসলে সব অর্গানিজমকে কভার করতে পারে না। So not all the antibiotics are broad spectrum, but we have to cover the organisms. We have varieties of organisms. So কেউ হয়তো দেখলাম যে গ্রাম নেগেটিভ কভারেজ বাড়ানোর জন্যই আবিষ্কার করা হচ্ছে। আজকের গ্রুপের সবাইকেই ম্যাক্সিমাম আবিষ্কার করা হয়েছে গ্রাম পজিটিভ কভারেজ, কারণ তুমি দেখেছো বিটা লাইকোম অ্যান্টিবায়োটিকের মধ্যে অনেক রেজিস্ট্যান্ট অর্গানিজম আছে, যেমন স্ট্যাফিলোকোকাস অরিয়াস রেজিস্ট্যান্ট এমআরএসএ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকোকাস অরিয়াস আছে তোমার, তাই না? এটা গ্রাম পজিটিভ অর্গানিজম, লোকে কভার করতে হবে না। এই ধরনের যারা রেজিস্ট্যান্ট অন্য অর্গানিজম অন্য অ্যান্টিবায়োটিকের প্রতি সেগুলোর জন্য চিন্তা করে আলটিমেটলি এই ধরনের ড্রাগগুলো আবিষ্কার করা হচ্ছে। সো আজকে দুটো মূল কথা, একটা হচ্ছে এরা সবাই 50 ইয়ার্স রাইবোজোমাল ট্যাবলেট, আর দ্বিতীয় কথা এরা সবাই পজিটিভ কভারেজ বাড়ানোর জন্য। এই দুটো হচ্ছে মূল, বাকিগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। কিভাবে কাজ করে সেটা আমরা জানি, জেনেছি। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আমরা দেখিয়েছি। আইদার ইনিশিয়েশন কমপ্লেক্সে বাধা দিবে অথবা ট্রান্সলোকেশনে বাধা দিবে অথবা মিস রিডিং করবে, যেমন গত ক্লাসে আমরা পড়েছি যে শুধু যে ইনিশিয়েশনে বাধা দিচ্ছে তা না, মিস রিডিং করে এমন একটা প্রোটিন তৈরি করছে যে নিজেই নিজের ক্ষতি করবে, যেটাকে আমরা বলছি অ্যাভারেজ প্রোটিন, টক্সিক প্রোটিন। It will kill itself. The organism will be killed. In that way, aminoglycoside, though the function mechanism of action is protein synthesis inhibition, but they are bactericidal. আমি বারবার চেষ্টা করবো রিপিট করার জন্য, এই জন্য যে আমরা বাইরেতে এই কথাগুলো জিজ্ঞেস করি, সেজন্য তোমরা বারবার শুনতে মাথায় কেটে ফেলতে পারো। সো দিস টুডেজ টপিকস ইজ ম্যাক্রোলিভস। ম্যাক্রো মানেই তো বড়, স্ট্রাকচারটা বড়, সেজন্য নামটাও হয়েছে। স্ট্রাকচারে কি আছে আমরা দেখি। They are a group of closely related compounds characterized by macrocyclic lactone ring. 14 থেকে 16 অ্যাটম বিশিষ্ট ল্যাকটোন রিং আছে, যার জন্য নাম হচ্ছে ম্যাক্রোলিভস। ঠিক আছে? They are obtained from a তার মধ্যে প্রথম ম্যাক্রোলিভ নাম যেটা আবিষ্কার করা হয়েছিল সেটা ছিল এরিথ্রোমাইসিন। প্রচুর ইউজ করা হয়, প্রচুর ইউজ করা হয় গ্রাম পজিটিভ কভারেজ যেটা বলে। So erythromycin is obtained from Streptomyces erythraeus. It was the first of the macrolide group drug. First choice is alternative penicillin, কারণ penicillin অনেক জায়গায় কাজ করতে পারছিল না, সেটাকে যেখানে penicillin রেজিস্ট্যান্ট সেখানে যেন গ্রাম পজিটিভ কভারেজ বাড়ানোর জন্য ড্রাগ কাজ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই erythromycin গ্রুপের ড্রাগগুলো আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে? আদার গ্রুপের ড্রাগগুলো হচ্ছে ক্যারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, আরও আছে টেলিথ্রোমাইসিন, হ্যান্ডব্যাগ অনেকগুলো আছে। আমি এটা বলছিলাম যে আমি 10 মিনিট পরে যাচ্ছি কমপ্লিট করবো, বলছিলাম I should keep my words as a Muslim. So please do not disturb the class after 10 minutes. Whatever the situation, you have to keep in mind আমাকে একটার সময় পৌঁছে দেবে। তুমি কি করতে যাচ্ছ? আমাকে মনে রাখতে হবে 8টার কাছে 8টা বাজে 5 মিনিট আগে আমাকে আসতে হবে। তোমার বাসা থেকে সেটিংটা সেভাবে ঠিক করতে হবে, আদারওয়াইজ আমি কখনো ঠিক হবো না। আমি যেহেতু দরজাটা খুলে দিই, যারা বাইরে আছে তারা কখনোই ঠিক হবে না যে না ঠিক আছে দরজাটা খোলাই যায়। ভিতরে তোমরা যারা আসো প্রত্যেকে এই সমস্যাটা নিয়ে রাখতে হবে, না দরজা খোলা হবে না। আমার ক্লাস করতে হলে
8:05 আগে আসতে হবে, দৈর্ঘ্য কোনো দুর্ঘটনা না হতে পারে। টেলিথ্রোমাইসিন এটা একদম রিসেন্ট ড্রাগ, রিসেন্টলি অ্যাপ্রুভ ড্রাগ, অনেকগুলো ড্রাগ আমরা দেখতে পাবো আস্তে আস্তে। মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করছে, আমরা আগেই বলে দিয়েছি প্রোটিন সিনথেসিস কিভাবে হয়, সেখানে গিয়ে কোথায় ম্যাক্রোলিয়াসগুলো কাজ করে সেটাই আমরা দেখবো। নামগুলো যতগুলোই হোক না কেন তাদের মেকানিজম অফ অ্যাকশন সেম থাকবে। They only differ in pharmacokinetic property, only differ small or less pharmacokinetic property. Structural modification গুলো মূলতই করা হয় pharmacokinetic পরিবর্তন করার জন্য। কেউ হয়তো 4 বার দিতে হয়, কেউ হয়তো 1 বার দিতে হয়, কাউকে হয়তো 2 বার দিতে হয়। সেটা শুধুমাত্র pharmacokinetic property পার্থক্য করা, ডায়নামিক্সের কোনো পার্থক্য নেই, সবাই একইভাবে কাজ করে। We have learned that how the protein synthesis occurs. আমি আবারও ছোট ছোট করে রিক্যাপিটুলেশন করার চেষ্টা করবো যাতে তোমরা বারবার দেখে মনে রাখতে পারো। We see that messenger RNA যেখানে 30 রাইবোজোমাল সাবইউনিট গুলো কোডন নিয়ে থাকে, তারপরে ট্রান্সফার RNA গুলো বিভিন্ন পলিপেপটাইড নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিড গুলো যেখানে অ্যান্টিকোডন থাকে, কোডন অ্যান্টিকোডন রিকগনিশন হয়, রিকগনিশন হওয়ার পরে আলটিমেটলি এক্সেপ্ট করলো, ইনিশিয়েশন হলো, ট্রান্সলোকেশন হলো, এক্সিট হয়ে গেল, এভাবে চেইনটা ইলাবোরেশন হতে থাকলো যতক্ষণ না পর্যন্ত স্টপ কোডন আসে। স্টপ কোডন হলে নতুন প্রোটিন সিনথেসিস শেষ, তারা আবার আলাদা হয়ে যায়, আবার নতুন প্রোটিন সিনথেসিস। এই যে ঘটনা এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো যেরকম করে ইনিশিয়েশন কমপ্লেক্সে বাধা দিয়েছিল এ সাইটের সাথে বাইন্ড করে এই রাইবোজোমাইসিন বা ম্যাক্রোলিয়াস গ্রুপের ড্রাগগুলো সেই একই রকম ভাবেই পার্থক্য বাইন্ড করে আর কি। তাহলে পার্থক্যটা কোথায়? What is the difference between the ribomycin and aminoglycoside or macrolide and aminoglycoside? Do you have any idea? Target site. সবাই কিন্তু একটা পার্থক্য পেয়ে গেলাম তাহলে 30 ইয়ার্স আর 50 ইয়ার্স, ভেরি গুড। এটা মনে রাখতে হবে আমাকে। আমাকে কিন্তু পড়তে পড়তে পার্থক্যগুলো নিজেকেই ক্রিয়েট করে নিতে হবে। খাতায় যখন লিখছো সেটা গ্রাফ খাতা হোক আর নোট খাতা হোক, সেটা করে পার্থক্যগুলো করে ফেললে your brain will become active so that you can differentiate. Differentiation না করতে পারলে সবসময় পথ বাধা আর ওই একই কথা লিখতে হবে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এক কথাই লিখতে থাকবা। অর্গানিজম তো এই টাইপেরই আছে আলটিমেটলি, তাই তো? অ্যারোবিক অ্যানারোবিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এছাড়াও তো কোনো কিছু না। এর মাঝে আলাদা কিভাবে করা যায় সেটাই তুমি উল্লেখ করার চেষ্টা করবো। সো ফার্স্ট পার্থক্য হচ্ছে টার্গেট 50s রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করা হচ্ছে ম্যাক্রোলিডস গুলো আর অ্যামিনোগ্লাইকোসাইড বাইন্ড করে 30s। দুজনেই কিন্তু ইনিশিয়েশন কমপ্লেক্স বাধা দেয় আমরা বললাম, কিন্তু আমরা অ্যামিনোগ্লাইকোসাইডে আইডেন্টিফাই করেছি যে শুধু ইনিশিয়েশন কমপ্লেক্সে বাধা না, ওরা কিন্তু মিস রিলিজ করে, ওরা কিছু পলিজোমকে ভেঙে নন ফাংশনাল মনোজোম করে যা দিয়ে আর প্রোটিন সিনথেসিস কন্টিনিউ করা যায় না। কিন্তু এরা তা করে না, এরা শুধু ইনিশিয়েশন কমপ্লেক্সে মূলত বাধা দিয়ে এবং 50s রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করে কাজ করে। আর হচ্ছে মে অলসো ইন্টারফেয়ার উইথ আদার স্টেপস লাইক ট্রান্সক্রিপ্টেশন, ওই ট্রান্সফার করতে পারে, কিন্তু মূল হচ্ছে ইনিশিয়েশন আটকায় ফেলায় এই সাইটে আর ট্রান্সফার আরএনএ গুলো পেপটাইড নিয়ে আসতে পারে না, আলটিমেটলি আর প্রোটিন সিনথেসিস হয় না। ঘুমায়ও না, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে রূপে ঘুমায় না, ঠিক আছে? ওদিক দেখো তুমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছে রূপে, এখন তো ঘুমের সময়। মনোযোগ দিয়ে শুনতে হলেও টাকায় টাকা দেখতে হবে, ঠিক আছে? ক্লাসিফিকেশন আছে, সরি, antiretroviral activity is the most important point we have to learn, কারণ আমাকে ইউজ করতে হবে এইটার বেসিসে। আমি কাদের এগেইনস্টে এই ড্রাগটা দিব আর দিব না সেটা আমাকে এইটার ভিত্তিতেই চয়েস করতে হবে। So you see ground positive and positive. Few ground negative organism coverage is seen from the macrolide group এর drug, ঠিক আছে? ground positive হতে পারে ককটাইল, হতে পারে ব্যাসিলাইন। ককটাইল হচ্ছে স্ট্যাফিলোকোকাস অরিয়াস, তুমি জানো আমি যেটা বলছিলাম মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকোকাস অরিয়াস, অনেক ড্রাগের এগেইনস্টে সে রেজিস্ট্যান্ট, কিন্তু ম্যাক্রোলিডকে আবিষ্কার করা হলো সে যেন স্ট্যাফিলোকোকাস অরিয়াসকে কিল করতে পারে। লিডে একটা এছাড়া স্ট্রেপ্টোকোকাস পাইরোজেন, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া এগুলো এগেইনস্টে এফেক্টিভ। গ্রাউন্ড পজিটিভ ব্যাসিলাইন, অনেক ব্যাকটেরিয়া ডিফথেরি এগুলোতে ভালো কাজ করে। মাইক্রোপ্লাজমা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেগুলোতে হয়, তারপরে ক্লামাইডিয়াল ইনফেকশন, কিছু অ্যাটিপিক্যাল এগুলো ইনফেকশনে বেশ ভালো কাজ করে। ইউরোথাইটিস হলে, এন্ডোসার্ভাইকো রেকটাল বা এপিডার্মাল ইনফেকশন হলে সেখানে এজিথ্রোমাইসিনটা বেশ ভালো, এগুলো আরো নতুন রূপের ড্রাগ, সেগুলো আরো ভালো কাজ করে। ড্রাগ অফ চয়েস ফর ইউরোজেনিক ইনফেকশন ইজ ক্লামাইডিয়া। During pregnancy, in stage of pregnancy, this erythromycin group. So we find another drug. Yes, last class আমরা অ্যামিনোগ্লাইকোসাইড পড়েছিলাম, it is contraindicated in pregnancy. So other difference পেয়ে গেলাম একটা, প্রেগন্যান্সিতে একটা
সেই একটা সার্টিফিকেট তোমরা সুন্দর করে পাঠ্যগুলো নিজেরাই ক্লাসে লিখবা, ক্লাসের পরে সেই পড়াগুলো রেডি করে ফেলবা আইটেম ধরে ধরে এবং লিখবা লিখবা। আমি বারবার এমফাসিস দিচ্ছি এটা আগ্রহ করে লিখবা, না হলে হবে কি তুমি পড়ছো তোমার মনে হচ্ছে তুমি পারবা কিন্তু লিখতে গেলে তোমার কিন্তু আসবে না। এটা হচ্ছে একদম স্টুডেন্টের ইউজুয়াল রুলস। সো ট্রাই টু ফলো দ্য গাইডলাইন অফ দ্য টিচার্স, রাইট ডাউন দ্য অ্যান্সার্স। রিটেন কোশ্চেনের বই তোমাদের কাছে আছে, সেগুলো যখন যে সিস্টেম পড়ানো হয় সেই কোশ্চেনগুলো আলাদা করবা, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে সুন্দর করে পড়বা, পড়ে একবার লিখবা, একবার অবশ্যই লিখবা। তাহলে হবে কি তোমার যখন রিটেন প্রিপারেশন তুমি নিতে থাকবা তখন তোমার পারফেক্ট প্রিপারেশনটা হবে। ঠিক আছে, মনে থাকবে কথাগুলো? চেষ্টা করবো ফলো করার জন্য। এছাড়া আর কোথাও ইউজ করি আমরা অনেক সময় দেখবো যে ক্রিটিক্যাল ডিজিজ পড়ানো হয়েছে তোমাদের, ট্রিপল থেরাপিতে আমরা প্যারিথ্রোমাইসিন দেই এই সেই ম্যাক্রোলিস, কারণ ও H5 এর এগেইনস্টে ইফেক্টিভ থাকে, তাহলে আমরা ট্রিপল থেরাপিতে দিতে পারি। এছাড়া গ্রাম নেগেটিভ ককটাইল কিছু এগেইনস্টে যেমন নেসিরিয়া কমলি, তারপরে রস যেমন বসলেটসিস, ক্যাম্পালোব্যাক্টার জেনুইনি, এগুলোর এগেইনস্টে কিছু ইফেক্টিভিটি দেখায়। ফার্মাকোকাইনেটিক্সের মাঝে ইলেকট্রোমেসিনটা হচ্ছে অ্যাসিড ডিস্ট্রয় হয়েছে, সো ইট শুড বি কোটেড, অ্যাসিড কোটিং দেওয়া হয় যাতে মানে খেয়ে নিলে আমরা অ্যাসিডিটি দ্বারা যেন নষ্ট না হয়, যেন কোটিং দেওয়া হয়। আলটিমেটলি সাইড অফ অ্যাকশন পৌঁছানোর পরে সেই কোটিংটা রিমুভ হয়ে কাজ করে অর্গানিজম দিয়ে। কিন্তু ক্যারিথ্রোমাইসিন বা এরিথ্রোমাইসিন যে আমরা ডিস্ট্রয় বাই অ্যাসিডিটি, সো দে ক্যান বি গিভেন ইন এমটি স্টমাক। তো ইলেকট্রোমাইসিনের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে ভরা পেটে নিতে হবে বা খাওয়া দাওয়ার 1 ঘন্টা আগে পরে আসতে হবে। আর কিন্তু ক্যারিথ্রোমাইসিন বা এরিথ্রোমাইসিনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। অ্যাবজর্পশন মোটামুটি ভালো, যেমন ডিক্লোসাইক্লিনের আমরা কি দেখেছিলাম স্ট্রাকচারাল মডিফিকেশন একটু থেকে একটু ক্লোরিনটা কিন্তু 30 থেকে 70% অ্যাবজর্পশন বেড়ে গিয়েছিল, এরকম কোনো কিছু এখানে নেই, এই ঝামেলাটা তেমন একটা নেই। Polytechnic is the absorption of only erythromycin and erythromycin, so it should be taken 1 hour before the meal. Maybe some chelation reaction may occur, so absorption hamper হচ্ছে। ঠিক আছে, half-life it will vary according to readers. বলবা না বলবা এই প্রবলেম কি জিজ্ঞেস করছো কাকে? কেউ তোমাকে কি জিজ্ঞেস করছেন? বাইরে তো তোমাকে তাকানোর কথা না, আমি তো তোমাকে বসিয়ে দিয়ে তাকাই। Why you are looking? Are we? তুমি দরজা ভেঙে ফেলে তারপরে ঢুকবে এরকম কিছু? Seriously? What should I do? এই ঘটনাটা দেখবা, তোমরা যদি রিপিট করো তাহলে দেখো তোমার হয়ে যাবে। আজকে কি বলছো? হ্যাঁ ইউজুয়াল এই কথাটা রিপিট করা যাবে না আজকে। গ্যাস্ট্রোমাইসিন এবং এরিথ্রোমাইসিনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ফুড যেহেতু হ্যাম্পার করে, সো আমাদেরকে মানে 1 ঘন্টা আগে বা পরে আমাকে দিতে হবে। এবং হাফলাইফের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি, 3টে ব্র্যাকেট 3 রকম। ইরেথ্রোমাইসিনের হচ্ছে 1.5 ঘন্টা নরমালি এবং 5 hours in patient sleep anemia। তো দেওয়া হয় ইরেথ্রোমাইসিন কিন্তু 4 বার, 6 ঘন্টা পর পর দেওয়া হয়। যেই ডোজ দেওয়া হয় সেইটা এমআইসির নিচে নামতে 6 ঘন্টা পর্যন্ত সময় লাগে। মূল কথা হচ্ছে সেটা 6 ঘন্টা পর পর দেওয়ার অর্থ কি দাঁড়ানো, আমরা যদি প্রশ্ন করি তো উত্তরটা দিতে হবে যে যেই ডোজটা দেওয়া হবে 6 ঘন্টা পর পর মানে কি সকাল 6টায় দিলে দুপুর 12টা, তারপরে সন্ধ্যা 6টা, রাতে 12টা, এই হচ্ছে আমার ডোজিং। ডোজিংটা আমি কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করি? প্লাজমা হাফ লাইফ। আর প্লাজমা হাফ লাইফ মানে কি যেই সময়ে প্লাজমাতে ইনিশিয়াল যেই কনসেন্ট্রেশন আমি দিয়েছিলাম তার অর্ধেক হয়েছে, তাহলে আমি ইনিশিয়ালি যে কনসেন্ট্রেশন দিয়েছি তার অর্ধেক সকাল 6টা থেকে অর্ধেক হতে সময় লাগবে দুপুর 12টা। তাহলে দুপুর 12টার সময় তুমি যদি নেক্সট ডোজটা না দাও তাহলে সেই সময় এমআইসির নিচে নেমে আসবে। আর এমআইসির নিচে যখন একটা ড্রাগ নেমে যায় তখন তুমি আর তাকে দিয়ে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পাবা না, কারণ তোমাকে অ্যাডিকুয়েট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পাওয়ার জন্য ইউ হ্যাভ টু রেইজ ইওর প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাবভ দ্য এমআইসি। এই কথাগুলো মনে রাখতে হবে। এখন আমি বলতে পারি যে এই যে সকাল 6টায় যে ডোজটা দেওয়া হয়েছে, আমি বললাম 1.5 ঘন্টা হাফ লাইফ, তাহলে 1.5 ঘন্টা পরে তো অর্ধেক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ডোজিংটা এমনভাবে ঠিক করবো যে একটা ট্যাবলেট যখন দেওয়া হবে বা একটা ক্যাপসুল যখন দেওয়া হবে সকাল 6টায় যা দেওয়া হয়েছিল সেটার মানে ইফেক্টিভ এমআইসি নিচে আসতে 6 ঘন্টা সময় লাগছে। 6 ঘন্টা পরে
হাইয়ার কনসেপশন দিয়েছিলাম, সেটা করতে 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 অরিজিনাল এমআইসি নিচে চলে আসতে 12টা বাজলো। সেই সময় তুমি যদি আর না ডোজ দাও কমতেই থাকবে, আর যদি তুমি ডোজিং দাও তাহলে স্টেডি স্টেট কনসেপশনে পৌঁছে যাবে। ঠিক আছে কথাগুলো মনে আছে? স্টেডি স্টেট কনসেপশন কি জিনিস? স্টেডি স্টেটে পৌঁছতে কটা হাফ লাইফ পার হতে হয়? 4 থেকে 5টা। তো তারা কিন্তু কয়েকটা কোনো বলতে পারতো 4 থেকে 5 ঘন্টা 5টা হাফ লাইফ পার হওয়ার পরে আমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছিলাম। আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। আর একবার দেওয়ার পরে আর যদি না দিই তাহলে কমপ্লিট এলিমিনেশন হতে কটা হাফ লাইফ পার হতে হয়? 1 ঘন্টা। 4 থেকে 5 হাফ লাইফ পরে মিনিট বাজে আলটিমেটলি কিছু নেই। পিছনে বসে কথা বললে কান ছিঁড়ে ফেলবো আমি, কান ছিঁড়ে ফেলবে কিন্তু ভালোর ভালো, খারাপের খুব খারাপ। So be careful. Please be careful in the class. Whenever I am present in the class, do not disturb my class. If you are not interested, if you feel bad, you can go outside. But staying inside the class, no disturbance. Okay? পরিষ্কার সবার আছে? কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে জিজ্ঞেস করুন। আমি তোমাকে বলছি 100, 1000, 1 লাখ অনেকবারই হলেও আমি তোমাকে উত্তর দেবো, কিন্তু তোমার সাইডে কাউকে না। তুমি তাকে ডিস্টার্ব করার অধিকার রাখো না, নিজেও ডিস্টার্ব করার অধিকার রাখো না। মনে থাকবে? এক্সপ্রেশন মেইনলি হচ্ছে বি এর এক্সপ্রেশন, আর অল্প পরিমাণে রেনাল এক্সপ্রেশন হয়। হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস দিয়ে এবং ম্যাক্রোফেজ দিয়ে অ্যাকুমুলেশন হয়, যার জন্য একদিন সময় দেখা যাচ্ছে যে অ্যাকুমুলেশন করে স্লো রিলিজ হতে থাকে, এজন্য ওর হাফ লাইফটা অনেক প্রলং। একদিন সময় কিন্তু আমরা জাস্ট দেখতে পাবো প্লাসেন্টা একদিন সময় প্লাসেন্টা রিচ করতে পারে, বাট কিন্তু ইরাচোমাইসিনের ক্ষেত্রে আমি তারপরেও আমরা বলি যে সেফ ড্রাগ, প্রেগন্যান্সিতে ইট ক্যান বি গিভেন। ইরাচোমাইসিনের লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা অনেক সময় এমসিকিউ অথবা অসপি বা ভাইরাসের জিজ্ঞেস করা হয়। দুটো ফর্মে দেওয়া হয়, একটা হচ্ছে স্টিরয়েড ফর্ম আর একটা হচ্ছে ইস্টোরেট ফর্ম। অ্যান্ড যেহেতু অ্যাসিড রেজিস্ট্যান্ট ফর্মে, দুটো ফর্মে, কিন্তু ইস্টোরেট ফর্মটা বেশি হেপাটোটক্সিক, যার জন্য স্টিরয়েড ফর্মটা preferable. So it should be given in steroid form. Istoretটা মরাবন্না হেপাটোটক্সিক। মেকানিজম অফ অ্যাকশন জানার পরের পয়েন্টে বলেছিলাম হাউ দে বিকাম রেজিস্ট্যান্ট। তাহলে অর্গানিজম গুলো দ্যাট মিন্স দ্য পজিটিভ অর্গানিজম গুলো কিভাবে তখন এখন রেসপন্স করবে না। আমরা টার্গেট যদি বলতে চাই বা ঢুকতে যদি না পারে, অথবা দেখা গেল যে এনজাইম প্রোডাকশন হচ্ছে, এই তিনটাই হচ্ছে গুলো দেখা যায়। তাই দেখো reduce permeability, production of enzyme, modification of the target site. ডিটেইলসগুলো তোমরা নিজেরা লেখার জন্য করে রাখবা। আমার মূল পয়েন্ট হচ্ছে যে কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ হয়, এই তিনটা মেকানিজমের মাধ্যমে রেজিস্ট্যান্স হয়। সো অর্গানিজম এগেইনস্টে যে যাদের এগেইনস্ট ইফেক্টিভ তাদের দ্বারা ইনফেকশন দেওয়া হয়, আমরা বলেছি না? তাহলে কি হবে? ড্রাগ অফ চয়েস হচ্ছে কর্নিব্যাকটেরিয়াল ইনফেকশন, রেসপিরেটরি নিউরাল, অকুলার জেনিটাল ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, কারণ ক্ল্যামাইডিয়া এগেইনস্টে ভালো কাজ করে সেই জন্য। কমিউনিটি অফার নিউমোনিয়া, কারণ ম্যাকপ্লাজমা নিউমোনি এগেইনস্টে কাজ করে সেই জন্য। পেনিসিলিন যেখানে কাজ করতে পারছে না বা তাদের জন্য অ্যালার্জি হয়, হাইপার সেনসিটিভিটি হয়, তাদের ক্ষেত্রে গ্রাম পজিটিভ কভারেজ বাড়ানোর জন্য তুমি এই ম্যাক্রোলিউটিক কাজগুলো দিতে পারো। যেমন স্পেশালি স্ট্যাফিলোকোকাস এগেইনস্টে এনজাইম তৈরি করে বেটা ল্যাক্টোমেজ, তার ক্ষেত্রেও কাজ করতে পারো। আর হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স, ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স টু এরিথ্রোমাইসিন ইজ বিকামিং more and more. So newer drugs are replacing these drugs. Topically active tetracycline অনেক সময় কিন্তু অ্যাক্টিভে দেওয়া হয়। তারপর হচ্ছে H. pylori ক্লারিক্সমাইসিন আমরা বলবো, মিডল এয়ার ইনফেকশন, সাইনাসাইটিস বা লিথোসাপ্রিড অ্যাক্টিভেও অনেক সময় ইউজ করা হয়। অ্যাডভার্সিটিক জিআইটি অ্যাডভার্সিটিক যে কোনো ড্রাগ যখন ওরালি দেওয়া হয় হতেই পারে, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ। লিভার টক্সিসিটি যেটা আমরা বলেছিলাম, especially isolate form of erythromatic কারণটা হেপাটোটক্সিক হতে পারে। এছাড়া অ্যালার্জি পেশেন্টস রেয়ার অটোটক্সিসিটি অনেক সময় হতে পারে। তাহলে আমরা অটোটক্সিসিটির 3 নম্বর ড্রাগটা পেয়ে গেলাম। আমরা প্রথমে পেয়েছিলাম ক্লোস্টেনাইজ, তারপর পেয়েছিলাম প্যারানাইজ, এখন পেলাম ইরাথ্রোমাইসিন। আরেকটা ব্যাপার আছে ইরাথ্রোমাইসিনের, ইরাথ্রোমাইসিনের ঝামেলা আছে, সুবিধা আছে।
যেটা হচ্ছে প্রেগন্যান্সিতে দিতে পারছি, আর ঝামেলা হচ্ছে এই এক সবগুলো ইনস্টলের ফর্ম দিলে হেপাটোটক্সিসিটি, তারপর হচ্ছে ড্রাগ ইন্টারেকশন হচ্ছে ইট ইজ অ্যান এনজাইম ইনহিবিটর। আমরা বলেছিলাম এনজাইম ইনহিবিটরের নাম এখানে, তাহলে সাইটোকিনিন প্রোটিনকে ইনহিবিট করলে এই এনজাইম দিয়ে যে ড্রাগ মেটাবলিজম হয় তাদের হাফ লাইফ এখন বেড়ে যাবে, তাহলে তাদের দ্বারা টক্সিসিটি বেশি হবে। এবং যখন তুমি ওরালে দাও, দাঁতে কিছু এনজাইম থাকে যারা কিছু অর্গানিজম বা কিছু ড্রাগকে ইনহিবিশন করে ফেলে, ফলে সেই ড্রাগগুলোর কাজ কম হতো, যেমন ডিগক্সিন। এখন তুমি যখন এই ইয়েটা দিবা, ইরাজমাইসিন দিবা, ডিগক্সিনকে মেটাবলিজম করতে যে গাট এনজাইম সেটাকে এখন ইনহিবিশন করে ফেলেছে, বিকজ ইট ইজ অ্যান এনজাইম ইনহিবিটর। তাহলে এখন কি হবে, ডিগক্সিন বেশি বেশি করে কাজ করতে পারবে। আর তোমরা পড়েছো ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স, রাইট না ন্যারো? ন্যারো। মানে কোনো না কোনোভাবে ডিগক্সিনকে যদি একটুভাবে এনহ্যান্স করতে পারো, তাহলে ডিগক্সিন দ্বারা টক্সিসিটি হবে। ডিগক্সিন ইজ এ notorious drug, very notorious drug. It is used in heart failure, but it is causing so much troubles for heart, because especially arrhythmia. প্রচুর অ্যারিথমিয়া করে itself। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স নেওয়া হওয়ার জন্য এই অ্যারিথমিয়া জাতীয় ঝামেলাগুলো হওয়ার সম্ভাবনা আরো বেশি। সো কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যেহেতু লিভার ডিজিজ ড্যামেজগুলো করে, লিভার ডিজিজ অলরেডি থাকলে সেটা তুমি দিবা না। ক্ল্যারিথ্রোমাইসিন, ইরাথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিনের মাঝে পার্থক্যটা করে ফেলবা, চেষ্টা করবা করতে। ক্ল্যারিথ্রোমাইসিন ইট ইজ derived from erythromycin। এই ইরাথ্রোমাইসিন যেটা তৈরি করছো সেটার সাথে কি অ্যাড করলে ক্ল্যারিথ্রোমাইসিন হলো? এখানে মিথাইল গ্রুপ অ্যাড করা হয়েছে। মিথাইল গ্রুপ অ্যাড করলে দেখা গেছে অ্যাসিড যে ডিস্ট্রাকশন হয় ইরাথ্রোমাইসিনটা, সেই স্ট্যাবিলিটিটা এখন পাওয়া যায়। এখন অ্যাসিড ডিস্ট্রাকশন হয় না, আর ওরাল অ্যাবজর্পশনটা আরো বেটার হয়। ঠিক আছে, এই দুটো তাহলে আমরা মিথাইল গ্রুপ অ্যাড করলে ইরাথ্রোমাইসিনের সাথে আমরা পেয়ে যাই ক্ল্যারিথ্রোমাইসিন। ন্যাচারালি মোটামুটি একই রকম, শুধুমাত্র মোর অ্যাক্টিভ এগেইনস্ট মাইক্রোব্যাকটেরিয়াল অ্যাভিয়ান কমপ্লেক্স, এইডস রিলেটেড ডিজিজ যদি হয় যেখানে। অলসো ইফেক্টিভ এগেইনস্ট এইচ ইনফ্লুয়েঞ্জা, যেটার এগেইনস্টে ইরাথ্রোমাইসিন অত ভালো কাজ করছিল না, এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে এখন একটু ভালো কাজ করে। সেটা মিথাইল গ্রুপ অ্যাড করে দিলে ক্ল্যারিথ্রোমাইসিন সেটা। ঠিক আছে, আর হচ্ছে ক্লামাইডিয়া, লিজিওনেলা এদের এগেইনস্টও কাজ করে, ইরাথ্রোমাইসিন যে ভালোই কাজ করে। কিন্তু যেখানে ইরাথ্রোমাইসিন কাজ করবে না সেখানে আবার ক্ল্যারিথ্রোমাইসিনও কাজ করতে পারবে না। এটার হাফ লাইফটা আরো প্রলং দেন দ্য ইরাথ্রোমাইসিন। and so permits twice daily dosing। ইরাথ্রোমাইসিন কয়বার দিতে হবে বলছি? 4 বার। আর এটা কয়বার? 2 বার। আর এরিথ্রোমাইসিন কিন্তু একবার দিতে হবে। তাহলে ডোজিংও কিন্তু আমাদের পাবো। মেটাবলাইজড and যে মেটাবোলাইট তৈরি হয় সেটাও ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি রাখে, এই জন্যই হয়তো হাফ লাইফটা প্রবলেম। কারণ একটা ড্রাগ, অরিজিনাল ড্রাগ যেটা, সে যখন কাজ করবে এবং সে মেটাবলিজম হয়ে যে মেটাবোলাইটটা তৈরি হবে, ইউজুয়ালি আমরা পড়েছি ফেজ 1 রিঅ্যাকশন, ফেজ 2 রিঅ্যাকশন। ফেজ 1 রিঅ্যাকশনের মাধ্যমে যেই পরিবর্তনগুলো হয়, যেই মেটাবোলাইটটা তৈরি হয়, সে কিন্তু অরিজিনাল ড্রাগের কিছু অ্যাক্টিভিটি তখনও বজায় রাখতে পারে, যার জন্য দেখা যাচ্ছে এই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি মেটাবোলাইটের মাধ্যমে আমরা পাবো, যার জন্য ওর হাফ লাইফ কিন্তু প্রলং মনে হবে, যেটা আমরা দেখতে পেলাম এখন চয়েস ডেইলি দেওয়া হচ্ছে। ঠিক কিনা? বুঝিনি এই কথাটা? আমি কি খুব দ্রুত কথা বলছি? দ্রুত হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি আবার বলছি। ম্যাক্রোলিডস গ্রুপের যে আমরা দ্বিতীয় ড্রাগটার নাম করলাম ক্ল্যারিথ্রোমাইসিন। ক্ল্যারিথ্রোমাইসিনের দেখলাম যে আমরা মেটাবলিজম হয় লিভারে, মেটাবলিজম হয়ে যে মেটাবোলাইটটা তৈরি হয় সে অ্যাক্টিভ মেটাবোলাইট। আমরা কাকে অ্যাক্টিভ মেটাবোলাইট বলি? যখন দেখি যে মেটাবলিজম ধরা পড়ে যে মেটাবোলাইটটা পেয়েছি সেও অরিজিনাল ড্রাগের মতো অ্যাক্টিভিটি দেওয়ার পরে সেটাকে বলি অ্যাক্টিভ মেটাবোলাইট। সেম এই ম্যাক্রোলিডসের ক্ষেত্রে ক্ল্যারিথ্রোমাইসিনে এই অ্যাক্টিভ মেটাবোলাইট পাই, যার জন্য ওর ইফেক্টিভিটি প্রবলেম আমরা বললাম এবং দেখলাম। কারণ ইরাথ্রোমাইসিন মেটাবলিজম হয়ে আমরা অ্যাক্টিভ মেটাবোলাইট পাইনি, যার জন্য ওকে আমরা 4 বার করে দিয়েছি। কিন্তু ক্ল্যারিথ্রোমাইসিন মেটাবোলাইট পাওয়ার জন্য নিশ্চয়ই মোস্ট করবে। এবং আরও ব্যাপার হচ্ছে যে এরিথ্রোমাইসিনের দেখবো যে ম্যাক্রোফেজে গিয়ে অনেকক্ষণ জমা থাকে, অনেকদিন পর পর করে রিলিজ হতে থাকে, যার জন্য তোমরা ইরাথ্রোমাইসিন যদি 7 দিন দাও, এরিথ্রোমাইসিন কিন্তু 3 দিন ঊর্ধ্বে 5 দিন দিলেই হয়। এর চেয়ে বেশি দিলে কিন্তু যেহেতু অ্যাকুমুলেশন হওয়ার একটা চান্স, তাহলে ওটা দিয়ে অ্যাডভার্স ইফেক্ট হওয়ার চান্স থাকবে। এগুলো আমরা দেখবো। তাহলে প্রলং হাফ লাইফের পিছনে ব্যাখ্যাগুলো কি? কমপ্লিট অ্যাবজর্পশন, স্টোরেজ, স্লো রিলিজ ফ্রম দ্য বডি। এই হচ্ছে গিয়ে ব্যাখ্যা। এখানে তাই আমরা বলতে যাচ্ছি। অথবা মেটাবোলাইট তৈরি করছে, যে মেটাবোলাইটটা
তার অরিজিনাল ড্রাগের অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করছে। এখন বুঝে গেছে? ওই জিআই অ্যাডভার্সিটেট যেহেতু মিথাইল গ্রুপ অ্যাড করা হলো অ্যাসিড রেজিস্ট্যান্ট হলো, এদের অ্যাডভার্সিটেট একটু কম। আর ড্রাগ ইন্টারেকশন ইরাচমেসিনের যেমন ক্ল্যারিচমেসিনেরও সেরকম, দ্যাট মিনস কিছুটা ইন্ডিয়ান ইনহিবিটরি ইফেক্ট হলো আছে, যেমন ইরাচমেসিন আছে। So what is the difference of erythromycin? While we have discovered this, it is 15 atom link, atom stone, মানে সবচেয়ে বড় এটা, আরো বড়। তাহলে এটার মাঝে ইরাচমেসিনের সাথে মিথাইলেটেড নাইট্রোজেন অ্যাড করা হয়েছে, নাইট্রোজেন রিংয়ের সাথে। তাহলে মিথাইলেটেড নাইট্রোজেন অ্যাড করার জন্য কি পার্থক্যগুলো আমরা ইরাচমেসিন থেকে পাবো? ইরাচমেসিন হচ্ছে অরিজিনালটা, যার কাছ থেকে মডিফিকেশন করে আমরা ক্যারিচমেসিন এবং এরিথ্রোমাইসিন আবিষ্কার করলাম। তো এই স্ট্রাকচারটাও তোমরা পার্থক্যটা বুঝতে পারবা। এই মিথাইলেটেড নাইট্রোজেন অ্যাড করার জন্য আলটিমেটলি কি হলো? এটাতে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি বলতে ক্লিনিক্যাল ইউজ ভার্চুয়ালি ক্যারিচমেসিন যেরকম সেরকম, আর হচ্ছে less active than erythromycin and clarithromycin against Staphylococcus এবং Streptococcus. Mycobacterium avium complex যেটা সেটার এগেইনস্টে মোটামুটি ভালো কাজ করে। এই চিত্রটিতে ভালো কাজ করছে না, ক্ল্যামাইডিয়াতে ভালো কাজ করে। তাহলে পার্থক্যটা কোথায়? আমি আবার বারবার বলছিলাম যে মূলত কিন্তু ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটি এখানে দাবি করেছে। দেখো, differs from erythromycin and clarithromycin mainly in the pharmacokinetic property. What is that? It penetrates, the erythromycin penetrates the tissue and phagocyte সেলের ভিতরে গিয়ে এক্সট্রিমলি জমা থাকে এবং প্লাজমার চেয়েও দেখা গেছে 10 থেকে 100 গুণ বেশি কনসেন্ট্রেশনে সে জমা থাকে এবং রিলিজটা হয় খুব স্লো, যার জন্য হাফ লাইফ দেখা যায় 2 থেকে 4 দিন। তাহলে ওয়ান্স ডেইলি ডোজিং ইজ ভেরি ইউজফুল ফর দিস ড্রাগ। যার হাফ লাইফ 2 দিন 4 দিন, তাকে একদিনে একবার দিলেই আমার যথেষ্ট। তাহলে এলিমিনেশন হাফ লাইফ দেখা গেছে যে বের হতে একবার দেওয়ার পরে আর না হলে 3 দিন সময় লাগে, যার জন্য আমরা একটা এই ড্রাগকে 3 দিনে দিলেই হয়, এর চেয়ে বেশি দেওয়া হয় না। তুমি থার্ড ডে থেকে এই ডোজটা দিবা, সেটা তার 3 দিন পরে শেষ হবে। বুঝে গেছে কথাটা? 3 দিন সময় লাগছে এলিমিনেশন। থার্ড ডে দেওয়ার পরে তুমি আর দিলা না, আমরা কি করেছিলাম একবার দেওয়ার পরে কমপ্লিট এলিমিনেশন হতে কত সময় লাগে? তাহলে এখানে দেখো, তুমি যখন একবার দিবা সিঙ্গেল ডোজ অনেক সময় ট্রিটমেন্টে দেওয়া হয় 3 দিন সময় লাগে তার কমপ্লিট এলিমিনেশন হতে। তার মানে তার স্টোরেজটা কত বেশি, কোথায় গিয়ে ফ্যাগোসাইটে গিয়ে জমা হয় এবং আস্তে আস্তে রিলিজ হয়ে বডি থেকে বের হয়। সো দিস ড্রাগ ইজ নট নিডেড টু গিভ মোর দেন 3 days or 5 days। তাহলে আমরা একটা জিনিস আজকে শিখে গেলাম যে আমরা যখন চিকিৎসা করবো, এরিথ্রোমাইসিন যখন প্রেসক্রাইব করবো, রেসপিরেটরি ইনফেকশনে জ্বর কাশি নিয়ে আসছে আমাকে, এই যে দিয়ে গেল প্যান্ডেমিক সিচুয়েশন দেওয়া, কিন্তু এরিথ্রোমাইসিন প্রচুর ব্যবহার করেছি, সিঙ্গেল ডোজও দেওয়া হচ্ছে, আবার 3 থেকে 5 দিনও দেওয়া হচ্ছে। এটাই আমরা শিখলাম আজকে ক্লাসে। আমরা এতদিন শুনেছি, আমরা এতদিন দেখেছি, আজকে আমরা ক্লাসেই পড়লাম যে কেন আমরা ড্রাগটাকে 7 দিন দিব না। অ্যান্টিবায়োটিক মানে আমরা চিন্তা করি কি 7 দিন খাবেন কিন্তু আমরা এরিথ্রোমাইসিন কখনোই 7 দিন দেওয়ার দরকার হবে না। যতটা যে আননেসেসারি হবে, এটা অ্যাকোমোডেশনটা বাড়ানো হবে, আননেসেসারি অ্যাডভার্সিটি এন্ড কস্টিং অনেক দাম থাকবে। এরিথ্রোমাইসিনের তুলনায় এরিথ্রোমাইসিন থেকে যেগুলো যে স্ট্রাকচারাল মডিফিকেশন করা হয়েছে, improved bioavailability, improved half-life in Pacho. Once daily dosing is giving you patient compliance. What is patient compliance? Patient compliance এর একটা definition আছে, যেটা ফার্মাসিউটিক্যাল ওয়েব বা ফুলবা, এটা অনেক সময় শর্ট নোট চলে আসে, এটা অস্পিতেও চলে আসে। সো পেশেন্ট কমপ্লায়েন্স আমরা ডেফিনিশনটা শিখবো বই দেখে। আমি ক্লাসে এখন যেটুকু বুঝাতে চাচ্ছি যে তুমি যখন একটা পেশেন্টকে একটা ড্রাগ দিবা, সেই ড্রাগটার প্রতি তার আস্থা থাকতে হবে, সে সেই ড্রাগটা তুমি যেভাবে বলেছো সেভাবে নিতে হবে এবং তার যে কমপ্লেইনগুলো নিয়ে তোমার কাছে আসছিল সেগুলো যদি ধীরে ধীরে ভালো হতে থাকে, তাহলে তোমার প্রতি এবং সেই ড্রাগটার প্রতি আস্থা কিন্তু আরো ভালো হবে, ঠিক কিনা? These are the patient compliance. So একটা ড্রাগ তুমি যখন একটা পেশেন্টকে বললা আপনি 4 বার খাবেন, আবার সেই একই পেশেন্টকে তুমি যখন বললা না আচ্ছা ঠিক আছে এই ড্রাগটা আছে ভালো, আপনি এটা একবার খেলেই হবে, তাহলে সে কোনটা খুশি হবে? একবার। কারণ তার জন্য হ্যাসেল, যে 4 বার মনে থাকে না, খেতে পারে না, তারপরে সেই 4 বারের ড্রাগটাকে 7 দিন ধরে দিতে হবে তাকে, 7 দিন কমপ্লিট করতে আমরা বলি, কারণ অ্যাডিকুয়েট ডোজিং ইন্টারভেল এবং
ডোজিং পিরিয়ড যদি তুমি ফিল আপ না করো তাহলে কি হবে? তোমার Automatic পরে কাজ করবে না। রেজিস্ট্যান্স ডেভেলপ হবে, কারণ অর্গানিজম খুবই নটোরিয়াস। তাকে যখন তুমি এক্সপোজ করো অ্যান্টিবায়োটিক করছো, সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবে। তোমাকে এই পুরো মা ও শিশুর মাঝে কোনো একটা জায়গায় যদি আমি চেষ্টা করি ট্র্যাপ করে ফেলার জন্য, তুমি নিশ্চয়ই চেষ্টা করবে ওই ট্র্যাপ থেকে বের হওয়ার পথ বের করার জন্য। ঠিক এরকমই ব্যাপারটা হয় অর্গানিজম অ্যান্ড অ্যান্টিবায়োটিক। এই একটু সবারই বাঁচার অধিকার আছে, ঠিক না? এখন এই যে রেজিস্ট্যান্সটা যেন না হয়, তাকে সারাশি আক্রমণ করতে হবে। তাকে এমন একটা পরিস্থিতিতে ক্রিয়েট করতে হবে সেটা যেন নিজেকে বাঁচিয়ে রাখতে না পারে। এই জিনিসই হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্যটা। তো রেজিস্ট্যান্স যেন না হয়, তুমি কোথা থেকে রেজিস্ট্যান্স চলে গেল? patient complaint, স্টোরেজ থেকে রেজিস্ট্যান্স কেমন করে গেলাম দিয়ে আমরা? dosing, ডোজিং কে না? আচ্ছা, এই দেখো স্টাডি বলছিলাম যে আমি সিঙ্গেল ডোজ আছে এখানে বলেছে। সো সিঙ্গেল ডোজ অফ 1 গ্রাম is effective as surrender course of doxycycline or doxycycline for chlamydia cervicitis and urethritis. Chlamydia infection এর জন্য খুবই ভালো কাজ করে। সো 1 গ্রাম only single dose cat তুমি যদি দাও তাহলে কিন্তু 7 দিন ভালো কাজ করে। যেটা doxycycline দিলে তোমার 7 7 দিন দিন বা 7 দিন দিতে হতো। তাহলে কোনটা প্রেফার করবো? পেশেন্টের যদি অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এগুলো চিন্তা করে আমি ডক্সিসাইক্লিন কিন্তু অনেক কম দাম, অনেক কম দাম। সো একজন রিক্সাওয়ালা তোমার কাছে যখন আসবে, তাকে কিন্তু আমি ডক্সিসাইক্লিনই দিব, তাকে কিন্তু আমি অ্যাজিথ্রোমাইসিন দিব না। কারণ একবার হলেও তার জন্য অনেক টাকা দিয়ে একটা ওষুধ কিনা আর অল্প টাকায় এক পাতা পাওয়া, দুটোর মাঝে কিন্তু অনেক পার্থক্য আছে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক বাই দিস ওয়ে। Community acquired pneumonia যেটা erythromycin 500 mg flowing dose followed by single dose of paracetamol দেওয়া যায় for 4 days। তাহলে দেখো এখানে কতদিন টোটাল বললাম? 4 দিন। 4 দিন 5 দিন। এর থেকে বেশি দেওয়ার আসলে দরকার নেই। আচ্ছা, এইটার স্ট্রাকচারে যে পার্থক্যটা আমি হাইলাইট করতে চাই, 15 মেম্বার ল্যাকটোজ রিং বলেছি আমরা স্ট্রাকচারে, ম্যাক্রোলিডস এবং সবচেয়ে বড় হচ্ছে এটা। এবং erythromycin does not inactivate cytoplasmic property, that is, it is not an enzyme inhibitor, and because of this structure, এই স্ট্রাকচারটার জন্যই সে একটা এনজাইম ইনহিবিটর না। তাহলে এটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ যখন একটা ড্রাগ ইন্টারাকশন ফ্রি হবে তখন সে বেটার, তার সাথে অন্য ড্রাগকে অনায়াসে দিতে পারবে, ঠিক কিনা? তাহলে এ হচ্ছে এনজাইম ইনহিবিটর না, তাহলে এর সাথে অন্য ড্রাগের কম্বিনেশন প্রয়োজন হলে আমি দিতে পারছি। দিস ইজ another benefit. Ketolites. Ketolites হচ্ছে সেমি-সিনথেটিক multi-member macrolide। এটা আরেকটা গ্রুপ। এরিথ্রোমাইসিনের থেকে কিটো গ্রুপ অ্যাড করা হয়, যার নাম হচ্ছে কেটোলাইট। ম্যাক্রোলাইট থেকে কেটোলাইট নাম আসছে। টেরিথ্রোমাইসিন ইজ অ্যাপ্রুভড ফর অ্যাজ কেটোলাইট ট্রিটমেন্ট। এখানে অ্যাক্টিভিটি সেই গ্রাম পজিটিভ। আজকে বলেছিলাম না আমি ক্লাসে শুরুতেই যে সবাই 50 ইয়ার্স টার্গেট, সবাই গ্রাম পজিটিভ কভারেজ। তো কমন কথা এগুলো, এবং সবাই প্রোটেক্ট সিস্টেম ইনহিবিটর, এবং তাদের টার্গেট 50 ইয়ার্স টার্গেট কোনো সাবজেক্ট, সব কমন কথা। শুধু পার্থক্য হয়তো 2-1 জায়গায় থাকবে, আদারওয়াইজ পার্থক্য থাকবে না। সো ইন ভিট্রো এক্সাইটিস দেখো গ্রাম পজিটিভ অর্গানিজমগুলো আছে, স্ট্রেপ্টোকোকাস পাইরিস, স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, স্ট্যাফিলোকোকাস অরিয়াস, এভিয়ান ফ্রেঞ্জি, এইচ পাইলোরি, এদের এগেইনস্টে অনেক ম্যাক্রোলাইটগুলো যেখানে মানে ইরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন যেখানে কাজ করবে না, এই টেরিথ্রোমাইসিন সেখানে কাজ করবে। ইন্ডিকেশন মূলত কেটোলাইটগুলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেওয়া হয়, কমিউনিটি অ্যাকোয়ার্ড মানে হসপিটাল অ্যাকোয়ার্ড হতে পারে, অ্যাকিউট এক্সারবেশন অফ ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, মানে স্ট্রেপ্টোকোকাস ইনফেকশনগুলো আমরা এখানে বলতেছি, ঠিক না? স্ট্রেপ্টোকোকাল প্যারিঙ্গাইটিস, গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে যখন হবে তুমি এটা দিতে পারো। কেটোলাইটস আর অলসো এনজাইম ইনহিবিটরস, সো ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা দিয়ে হতে পারে, হেপাটাইটিস হতে পারে। তাহলে এই যে পার্থক্য আমি দিয়ে দিয়েছি, সবগুলোতে যখন ইয়েস থাকবে সেটা কোনো পার্থক্য হয় না কিন্তু আসলে। এখন আমি বলে দিয়েছি এটা কোনো পার্থক্য হয় না, হালকা ভ্যারিয়েশন আছে। তারপর হচ্ছে অ্যাক্টিভ মেটাবলিট হয় কিনা সেটা, তারপর হচ্ছে বিলিয়ারি এক্সপ্রেশন না হয়ে ইউরিন এক্সপ্রেশন কত পার্সেন্টেজ, বিলিয়ারি এক্সপ্রেশন ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ইয়ের ক্লারিথ্রোমাইসিনের, তারপরে এরিথ্রোমাইসিনের, অ্যাজিথ্রোমাইসিন, টেরিথ্রোমাইসিন। ক্লারিথ্রোমাইসিন হচ্ছে 50 লিম্ফোমাইসিন, ক্লিনজামাইসিন, এগুলো গ্রাম পজিটিভ অর্গানিজম কভারেজ করে। এগুলো ছোট ছোট ড্রাগ যেন আমি চ্যাপ্টার বলে দেবো।
বেশি বললাম তো পয়েন্টগুলো সব কমন all are PPS level of stability target all are propensity inhibitor all are inhibited from positive organism এই তিনটা কথা আজকে ক্লাসে সবার জন্য সেম সো লিম্ফোমাইসিন ক্লিন্ডামাইসিন এদের মাঝে they are active against gram positive peptide especially এছাড়া এন্টেরোকপ্টাই বা গ্রাম নেগেটিভ অ্যারোবিক অর্গানিজম এদের এগেইনস্টে কাজ করে না প্রোটিন সিনথেসিস ইনহিবিশনের মাধ্যমে কাজ করে ইনিশিয়েশন কমপ্লেক্স একই কথা বাইন্ডিং সাইটটা হচ্ছে আইডেন্টিক্যাল টু দ্যাট অফ ইরাজমাইসিন তার মানে ইরাজমাইসিন যেভাবে সেই একইভাবে এরা করে এদের রেজিস্ট্যান্স ওই একই রকম মডিফিকেশন অফ দ্য সাইট অথবা ইনহিবিটর ইনঅ্যাক্টিভেশন সেম কথা 90% প্লাজমোলিক বাইন্ড যখন আমরা বলি তখন আরেকটা কথা মাথায় কি আসতে হবে ডিসপ্লেসমেন্ট ইন্টারঅ্যাকশন এই একই রকম 90% প্লাজমোলিক বাইন্ডিং দ্বারা তুমি আরেকটা যদি দাও একজন আরেকজনকে ডিসপ্লেস করবে এইটা একটা সম্ভাবনা আছে কি আর কিছু না সাপ্লাই আর এগুলো ইম্পর্টেন্ট না আর অ্যানারোবিক ইনফেকশনে স্পেশালি ব্যাকওয়ার্ডস এবং some amino glycosidase combination আমরা বলেছিলাম amino glycoside হচ্ছে গ্রাম নেগেটিভ কভারেজ আর লিম্ফোমাইসিন ক্লিন্ডামাইসিন দ্বারা হচ্ছে শুধু গ্রাম পজিটিভ কভারেজ so if you want a broad spectrum coverage by combination you can combine with amino glycoside is লিম্ফোমাইসিন ক্লিন্ডামাইসিন in prophylaxis use করা যায় endocarditis staphylococcus infection claminal infection কমন অ্যাডভার্স ইফেক্ট একই রকম জিএইচ প্রোফাইল লিভার ফাংশন ডিস্টার্বেন্স হতে পারে কিন্তু মেম্বারাস কোলাইটিস হতে পারে মানে হচ্ছে যখন জিআইটিতে কিছু অর্গানিজমের ওভারগ্রোথ এনহ্যান্স করে ফেলবে ক্লাস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে তখন ডায়রিয়া হতে পারে এই ক্ষেত্রে আইদার মেট্রোনিডাজল অথবা ভ্যানকোমাইসিন ইউজ করতে হতে পারে তবে তোমরা ভ্যানকোমাইসিনটা রিজার্ভে রাখবা মিথ্যাটা আগে ইউজ করে দেখবা ডায়রিয়াটা কন্ট্রোল হয় কিনা যদি না কন্ট্রোল হয় তখন তুমি ভ্যানকোমাইসিনে যেতে পারো স্ট্রেপ্টোগ্রামিন অ্যানাদার গ্রাম পজিটিভ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ এদের মধ্যে দুটো নাম আছে কুইনোপ্রিস্টিন ড্যালফোপ্রিস্টিন এরা দুটো ড্রাগ এরা দুজনই হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিনের দুটো কম্পোনেন্ট কুইনোপ্রিস্টিন হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন বি আর ড্যালফোপ্রিস্টিন হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন এ These two drugs are combined in a ratio of 30 to 70. রেশিওতে কেন ইউজ করা হয় মেকানিজম দেখলে বুঝতে পারবা একজন ক্যারিয়ার হিসেবে নিয়ে যাচ্ছে এনহ্যান্স করছে এন্ট্রি তারপরে সে গিয়ে প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করে এই দেখো ইচ কম্পোনেন্ট অফ দিস বাইন্ডস উইথ দ্য এখানে আবার একটু পার্থক্য হচ্ছে যে সেপারেট সাইটে বাইন্ড করে শুধু 50s level of stability ড্যালফোপ্রিস্টিন চেঞ্জেস দ্য স্ট্রাকচার অফ রাইবোসোম ফলে কুইনোপ্রিস্টিনটা ঢুকতে পারে সহজে সেলের ভিতরে রাইবোসোমে তারপরে আলটিমেটলি সে একই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করে কম্বিনেশনের সুবিধা কি একজন গিয়ে কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন রাইবোসোমে করে দিলে আরেকজন তখন সহজে ঢুকতে পারবে এবং সেটা কাজ করতে পারবে এই জন্য কম্বিনেশন রেশিও 30:70 কে বি কে এ নাম্বার একটু করতে মনে রাখবা কভারেজ একই রকম গ্রাম পজিটিভ ককটাইল বিশেষ করে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স স্ট্রেপ্টোককাইন পেনিসিলিন রেজিস্ট্যান্ট যেখানে সেখানে কাজ করে এটা আমি বলেছি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট গ্রাম পজিটিভ অর্গানিজমের এগেইনস্টে কাজ করার জন্য আজকের ড্রাগগুলো আবিষ্কার হয়েছে সাইক্লোন P450 ইনহিবিট এটাও করে কারা কারা করে আলাদা করে রাখা অক্সাজোলিডিনন্স যেটা লিনাজোলিড নামে একটা ড্রাগ এটাও শুধুমাত্র গ্রাম পজিটিভ রিসেন্টলি গ্রাম পজিটিভ অর্গানিজম মেথিসিলিন এন্ড ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট যেখানে সেখানে লিনাজোলিডটা ভালো কাজ করে তোমরা যখন ইউজ করবা প্র্যাকটিসে যাবা তখন এগুলো না হাতে ব্যবহার করবা ওকে আচ্ছা অ্যাডভার্স ইফেক্ট থ্রম্বোসাইটোপেনিয়া করতে পারে নিউরোপেনিয়া লাস্ট ড্রাগ অনলি স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক যেটা এমসিকিউতে আসতে পারে যেটা অস্টিতে আসতে পারে যে একমাত্র অ্যান্টিবায়োটিক যে স্টেরয়েড ইন নেচার এই সেগুলা প্রোসিডিক অ্যাসিড ন্যারো স্পেকট্রাম কারণ হচ্ছে অনলি গ্রাম পজিটিভকে কভারেজ করে আজকের ক্লাসে সবাই ন্যারো স্পেকট্রাম অনলি গ্রাম পজিটিভ কভারেজ এটাও সেই টপিক্যালি স্ট্যাফিলোকোকাস অ্যান্টিবায়োটিকের জন্য চোখে ইউজ করা যেতে পারে প্রোটিন সিনথেসিস ইনহিবিশন এবং
ফিফথ ইয়ার ডেভেলপ হবে। আমি যা বলেছিলাম সেগুলো দেখাচ্ছি। ম্যাক্রোরেস থেকে আমরা আজকে কি শিখলাম? All are target for 15 years stability. All causes inhibition of initiation complex in the protein synthesis. Ultimately, they give mainly gram-positive coverage. And why they were discovered? Because some drugs, like beta-lactam antibiotics, they were destroyed by the gram-positive organism. So we could not handle those resistant drugs, resistant organisms. To cover those, we have discovered these. Macro means বড়, structure means বড়, তার আছে 13, 14, 15 একজন বিশিষ্ট ল্যাকটোন রিং আমরা দেখতে পেয়েছি। 15 যদি হয় তখন সে আর এনজাইম ইনহিবিশন করে না, তাহলে ওর দ্বারা ড্রাগ ইন্টারঅ্যাকশনটা কম হয়। আর হচ্ছে আর কি পেলাম, এই বিজনেসের ইনজেকশন যেগুলো বলছি সেগুলো ঠিক আছে। সো ইন ফিউচার যেহেতু অফলাইন ক্লাস শুরু হয়েছে আর দেরি করবে না ক্লাসের